শিক্ষার্থীর বর্তমান শ্রেণী সে কোন শ্রেণীতে অধ্যয়নরত আছে? ৬ষ্ঠ শ্রেণী হলে ৬ষ্ঠ শ্রেণী, নবম শ্রেণী হলে নবম শ্রেণী এবং একাদশ শ্রেণী হলে একাদশ শ্রেণী। আমরা যেহেতু ৬ষ্ঠ শ্রেণীর কথা বলতেছি, এখানে ৬ষ্ঠ শ্রেণীর নাম লিখে দিবেন। আসসালামু আলাইকুম। যারা ৬ষ্ঠ শ্রেণী থেকে উপবৃত্তির ফর্ম নিয়েছেন কিন্তু এখনো ফিল আপ করেননি বা ফিল আপ করতে জটিলতা সৃষ্টি হচ্ছে বা বুঝতে সমস্যা হচ্ছে, তাদের জন্য এই ভিডিওটি। আপনারা কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন এবং এর মধ্যে যে জটিল বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমি কথা না বাড়িয়ে সরাসরি আমরা স্ক্রিনে চলে যাচ্ছি কিভাবে আপনারা ফর্মটি ফিল আপ। এটি হচ্ছে ৬ষ্ঠ শ্রেণীর উপবৃত্তি ফর্ম। এখন এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ১ম এ এখানে আপনাদের ছবি লাগাবেন। শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য। এখানে শিক্ষার্থীর বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে সেটা শিক্ষার্থীদের কাছে থাকবে না। সেটা প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে এবং প্রতিষ্ঠান সেটা ফিল আপ করবে। গেল এটা। শিক্ষার্থীর বর্তমান শ্রেণী সে কোন শ্রেণীতে অধ্যয়নরত আছে? ৬ষ্ঠ শ্রেণী হলে ৬ষ্ঠ শ্রেণী, নবম শ্রেণী হলে নবম শ্রেণী এবং একাদশ শ্রেণী হলে একাদশ শ্রেণী। আমরা যেহেতু ৬ষ্ঠ শ্রেণীর কথা বলতেছি, এখানে ৬ষ্ঠ শ্রেণীর নাম লিখে দিবেন। শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর, শিক্ষার্থীর যে ১৭ ডিজিটের যে জন্ম নিবন্ধন নম্বরটা আছে, সেই নম্বরটা এখানে লিখে দিবেন। শিক্ষার্থীর জন্ম তারিখটা এখানে লিখে দিবেন। শিক্ষার্থীর নাম বাংলায় এখানে, ইংরেজিতে এখানে। এটা সম্পূর্ণ আপনারা জন্ম নিবন্ধন দেখে তারপরে ফিল আপ করবেন। এখানে কোনো ভুল হলে কিন্তু উপবৃত্তি ফর্ম সেটা গ্রহণ করবে না। শিক্ষার্থী ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে। শিক্ষার্থীর জন্মস্থান অর্থাৎ শিক্ষার্থী যে জেলায় অবস্থান করতেছে, সে জেলার নামটা এখানে লিখে দিবেন। শিক্ষার্থীর ধর্ম। এখানে যদি সে মুসলিম হয়ে থাকে তাহলে ইসলাম, যদি হিন্দু হয়ে থাকে তাহলে হিন্দু, পেশার শিক্ষার্থী এটা ফিল আপ করা আছে। এখন আসেন পিতার তথ্য, অর্থাৎ আপনি যখন এখানে পিতা এবং মাতা দুটো তথ্য একই, সেখানে আপনার পিতার এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দিবেন, পিতার জন্ম তারিখটা লিখে দিবেন, পিতার নাম বাংলা, ইংরেজিতে, পিতার নাম ইংরেজিতে। আপনি পিতা এবং মাতার তথ্য একই, অর্থাৎ পিতা এবং মাতার তথ্য যখন আপনি ফিল আপ করবেন, তখন পিতা এবং মাতার দোনোজনেরই এনআইডি কার্ড সাথে নিবেন। এনআইডি কার্ডে যেভাবে লেখা আছে সেভাবেই এই তথ্যটা ফিল আপ করবেন। তারপরে আসুন অভিভাবকের তথ্য। এখন আসুন অভিভাবকের তথ্য। এখানে লেখা আছে শিক্ষার্থীর অভিভাবক কে? টিক চিহ্ন দিন। আপনার যদি পিতা জীবিত থাকে তাহলে পিতা, আর যদি পিতা জীবিত না থাকে তাহলে সেক্ষেত্রে মাতা। যদি পিতা-মাতা কেউ জীবিত না থাকে সেক্ষেত্রে অন্যান্য অভিভাবকের বক্সে টিক চিহ্ন দিয়ে দিবেন। এখন আসি ২য় পাতায়। ২য় পাতায় হচ্ছে উপবৃত্তির অর্থপ্রাপ্তির জন্য অভিভাবক হিসাবে যাকে নির্বাচন করা হয়েছে তার তথ্য নিম্নে প্রদান করুন। অর্থাৎ আপনি উপবৃত্তির তথ্যটা আপনার কোন অভিভাবকের মাধ্যমে পেতে চান? যে অভিভাবকের মাধ্যমে পেতে চান সে অভিভাবকের তথ্যটা এখানে ফিল আপ করে দিবেন। এখানে অভিভাবকের এনআইডি নম্বরটা দিবেন, এখানে জন্ম তারিখটা দিবেন, এখানে বাংলায় নাম লিখবেন, এখানে এখানে ইংরেজিতে নাম লিখবেন, উনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এবং পেশা। অর্থাৎ এখানে একটা জিনিস ক্লিয়ার করি, এটা নিচে আসবে। আপনি যদি পিতার মাধ্যমে আপনার উপবৃত্তির তথ্যটা পেতে চান, তাহলে আপনার পিতার এনআইডি কার্ডের যে তথ্য আছে সেই তথ্যটা আপনারা এখানে ফিল আপ করে দিবেন। এখানে যদি পিতার অ্যাকাউন্টে পেতে চান তাহলে পিতার, মাতার অ্যাকাউন্টে যদি পেতে চান তাহলে মাতায়, আর নিজস্ব যদি কোনো স্কুল অ্যাকাউন্ট বা স্কুল ব্যাংকিং থেকে থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে হচ্ছে শিক্ষার্থী নিম্নোক্ত কোনো আর্থিক সেবার মাধ্যমে উপবৃত্তি পেতে অর্থ পেতে ইচ্ছুক কিনা? অর্থাৎ সে কি মোবাইল ব্যাংকিং এ পেতে ইচ্ছুক? নাকি আপনার এজেন্ট ব্যাংকিং এ পেতে ইচ্ছুক? নাকি আপনার ব্যাংক অ্যাকাউন্ট, স্কুল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেতে ইচ্ছুক? অর্থাৎ আপনি যদি এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে যদি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সেই তথ্য আপনি এখানে ফিল আপ করতে পারবেন। আর যদি আপনার মোবাইল ব্যাংকিং অর্থাৎ নগদ, বিকাশ বা ইউক্যাশ, এমক্যাশ যেগুলো আছে সেগুলোর মাধ্যমে যদি আপনি পেমেন্ট পেতে চান তাহলে এখানে সেই তথ্যটা ফিল আপ করে দিবেন। আমি নিচে আসতেছি আরো। এখানে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট, জেনারেল ব্যাংকিং বা স্কুল ব্যাংকিং যেটাকে, অর্থাৎ শিক্ষার্থীর অ্যাকাউন্ট যেটা আছে আ সেটাকে বুঝাচ্ছে। এখানে আপনার অনেকের স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট থাকে না। এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। তারপরে হচ্ছে যে এজেন্ট ব্যাংকিং। এজেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রে আপনার ব্যাংকিং এর নামটা লিখতে হবে এখানে। শাখার নাম স্ব ব্যাংকের এজেন্ট ব্যাংকিং। আপনি কোন শাখায় আপনার ব্যাংকিং ব্যাংকটা আছে সেই শাখার নামটা লিখতে হবে। অ্যাকাউন্টকারীর নাম অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টকারীর নামটা এখানে লিখতে হবে। এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার ১৩ থেকে ১৭ ডিজিট, অর্থাৎ এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিতে হবে। এখন আসি মূল কথায়। এখন আসি মোবাইল ব্যাংকিং এর তথ্য আপনি কিভাবে ফিল আপ করবেন। এখানে লেখা আছে মোবাইল ব্যাংকিং এর নাম। অর্থাৎ আপনার এটা কি নগদ, বিকাশ, এমক্যাশ, ইউক্যাশ, আপনার যেটাই হয় আপনি সেটা এখানে ফিল আপ করে দিবেন। মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর আপনার ১১ ডিজিটের যে মোবাইল নাম্বারটা আছে, অর্থাৎ যেটার মধ্যে আপনার নগদ, বিকাশ বা ইউক্যাশ যেটা আছে সেই নাম্বারটা এখানে লিখে দিবেন। অ্যাকাউন্টকারীর নাম, অর্থাৎ এই অ্যাকাউন্টটা যার নামে তার নামটা এনআইডি কার্ড দেখে এই জায়গায় ফিল আপ করে দিবেন। আশা করি মোবাইল ব্যাংকিং এর যে বিষয়টা সেই বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের।
তারপরে হচ্ছে ৩য় পাতায় হচ্ছে শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা। এটা একবারে সিম্পল বিষয়। আপনি কোন জায়গায় থাকতেছেন, ওইটার জেলা কি, বিভাগ কি, ওয়ার্ড কি এবং থানার নাম কি, এটা এখানে ফিল আপ করে দিবেন। এটা আর বেশি বলতেছি না। তারপর হচ্ছে শিক্ষার্থীর বর্তমান অবস্থা একই। এখানে আপনি যে জায়গায় অবস্থান করতেছেন এবং সেখানে সেই ঠিকানাটা এখানে লিখে দিবেন। শিক্ষার্থীর বর্তমান শিক্ষাগত তথ্য এখানে শুধু আপনার ক্লাস 6 এ যে রোল নম্বরটা আছে সেই রোল নম্বরটা লিখে দিবেন। বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় স্কুলের শাখা থাকে, ওই শাখার নামটা লিখে দিবেন। তারপরে হচ্ছে আপনার জেলা, উপজেলা এগুলাই আপনারা খুব সিম্পলি বুঝে যাবে। তারপরে হচ্ছে আবেদনকারীর পরিবারের আর্থিক অবস্থা সংক্রান্ত তথ্য। এগুলো হচ্ছে আপনার দেখে এখানে ২৯ টার মতো আছে প্রায়। এখানে দেখে আপনারা ফিল আপ করে দিবেন। অর্থাৎ আপনার বাড়িতে যেটা নাই সেটাতে না বলবেন, যেটা আছে সেটাতে হ্যাঁ বলবেন। আমি সিম্পলি একটা জিনিস আপনাদেরকে বুঝাচ্ছি, যেমন ২৭ নাম্বার বিষয়টা। আবেদনকারী পিতা-মাতা অভিভাবকের কি কোনো ক্ষুদ্র ঋণ, কিস্তি ঋণ আছে? অর্থাৎ বাড়িতে যাদের কিস্তি আছে, এটা আমরা সবাই গ্রামাঞ্চলে যারা থাকি তারা মোটামুটি সবাই বুঝি। অর্থাৎ আপনার ক্ষুদ্র ঋণ বা কিস্তি আছে কিনা? যদি থাকে তাহলে সেক্ষেত্রে হা দিবেন। আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে না এর উপরে টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি। এখানে দেখেন লেখা আছে ৩ নম্বরটা। আবেদনকারীর পিতার শিক্ষাগত যোগ্যতা। অর্থাৎ আপনার পিতার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যদি নিরক্ষর থাকে তাহলে নিরক্ষর মানে লেখাপড়া করে নাই। সেক্ষেত্রে এটার টিক চিহ্ন দিয়ে দিবেন। অর্থাৎ প্রাথমিক যদি পাস করে থাকে তাহলে প্রাথমিক দিয়ে দিবেন। মাধ্যমিক হলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হলে মাধ্যমিক, স্নাতক বা ততোর্ধ্ব। পিতা মৃত হলে শিক্ষাগত যোগ্যতা নির্বাচন করা হবে। পিতা মৃত হলেও শিক্ষকতা যোগ্যতা নির্বাচন করতে হবে। অর্থাৎ আপনার পিতা মৃত, কিন্তু উনি কি পর্যন্ত লেখাপড়া করেছে সেই যতটুকু পর্যন্ত লেখাপড়া করেছে সেই জায়গায় আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। এভাবে প্রায় ২৯ টার মতো আছে। আপনারা দেখে সেক্ষেত্রে টিক চিহ্ন দিয়ে দিবেন। অভিভাবকের স্বাক্ষরটা এখানে নিয়ে নিবেন। আবেদনকারী যে শিক্ষার্থী আছে শিক্ষার্থীর স্বাক্ষরটা এখানে নিয়ে নিবেন। শিক্ষা প্রতিষ্ঠানের ইন নাম্বারটা এটা প্রতিষ্ঠান দিয়ে দিবে। অথবা যদি আপনার জানা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দিয়ে দিতে পারেন। সরি, এটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নামটা এখানে লিখবেন। ইন নাম্বারটা যদি আপনার জানা থাকে তাহলে জানবেন। আর যদি জানা না থাকে তাহলে স্কুল বা মাদ্রাসার যে আপনার যেখানে লেখা আছে মাদ্রাসার নাম, ওই জায়গায় আপনার ইন নাম্বারটা দেওয়া থাকে। আপনারা সেখান থেকে দেখে ফিল আপ করে নিবেন। তো এতটুকুই। এখানে আপনার অনেক আহামরি কোনো কিছু না। খুবই সিম্পলি একটা বিষয়। অর্থাৎ আপনি যে তথ্যটাই দিবেন সেই তথ্যটা এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধন দেখে সুন্দর করে ফিল আপ করে দিবেন। অর্থাৎ এই যে ফর্মটা আছে সেই ফর্মটা একেবারে সিম্পল। আপনারা এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধন এবং ব্যাংকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে খুবই ভালো করে দেখে এনআইডি কার্ডে বা জন্ম নিবন্ধনে যেইভাবে লেখা আছে হুবহু সেইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করে দিবেন। তো ধন্যবাদ যারা যাদের জন্য এই ভিডিওটি উপকার হয়েছে এবং যারা উপকৃত হয়েছেন তারা ভিডিওটি আপনার লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।